যে খেলার আগেই যদি খেলোয়াড়রা আলোচনার বিষয় প্রতীক এবং পিয়ার বিতর্ক মোটা থেকে যে প্রতীক নিয়ে শাপলার পক্ষে জাতীয় নাগরিক পার্টির যে অবস্থান এবং এই যে উত্তর দিককার এক ধরনের সিগন্যাল না থাকার কারণে না পায় এবং নির্বাচন হয় কিভাবে দেখে নেওয়ার হুমকি বিএনপি কিভাবে দেখছেন? না, এখানে উত্তর দিক থেকে সিগন্যালের কথাটা কোথা থেকে আসলো? হ্যাঁ, মানে এটার তো আসলে কোনো এভিডেন্স নাই, এটা তো কোনো গণমাধ্যমেও মানে ইন্ডিপেন্ডেন্ট বরাদ দিয়ে আসেনি, বা ইসি খুব পরিষ্কার বলেছে যে তারা আসলে এই ব্যাপারে কোনো কথা বা কোনো কারণ তারা দেখাবে না, তারা জানাবে না। এবং এই প্রতীকটা নিয়ে দীর্ঘদিন ধরে আমি দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি তারা চাইছে প্রতীকটি, এবং একটা পর্যায়ে এটা এমন একটা অবস্থা এখন এসে দাঁড়িয়েছে যেটা একটা জেদাজেদির পর্যায়ে চলে গেছে যে কেন দেবে না, এবং এটা এমন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছে যাতে মনে হতে পারে যে এই প্রতীকটি পাওয়া না পাওয়ার উপরে নির্বাচনের হারা জেতা নির্ভর করে। বিষয়টি কিন্তু সেরকম নয়। ধরুন, নৌকা একটি প্রতীক হয়ে উঠতে, ধানের শীষ একটি প্রতীক হয়ে উঠতে এবং দাঁড়িপাল্লা একটি প্রতীক হয়ে উঠতে এগুলোকে কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। শুরুতেই কিন্তু এই প্রতীকগুলো ব্র্যান্ড হয় নাই, দলের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে, রাজনীতির পথ চলার মধ্যে দিয়ে ধীরে ধীরে এটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। সো এখন জাতীয় নাগরিক পার্টি যেহেতু নতুন একটি রাজনৈতিক দল, তাদেরকে যেই প্রতীকে দেয়া হোক না কেন, যদি তারা রাজনীতির মাটিতে শক্তভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, যদি তারা সত্যিকার অর্থে একটি নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত যে কথাগুলো তারা বলেছে সেটার একটা সফল বাস্তবায়ন তারা তাদের পথ চলায় দেখাতে পারে, তাহলে যেই প্রতীকই তাদের দেয়া হোক সেটাই একসময় না একসময় ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়ে যাবে। সো কোন প্রতীক আসলে আপনি বরাদ্দ পাচ্ছেন সেটি হয়তো গুরুত্বপূর্ণ, কিন্তু সেটি আসলে আপনার আগামীর ভবিষ্যৎটা কখনোই তৈরি করে দেয় না। ধরুন, শাপলা প্রতীক যদি এখন এনসিপিকে বরাদ্দ দেয়া হয়, সামনে 2026 সালে যে নির্বাচন, সেটি কি কোনো না কোনোভাবে এনসিপির জন্য সহজ হয়ে যাবে? না। বা অন্য কোনো প্রতীক যদি তারা পায়, সেটা কি তাদের পথ চলাকে আরেকটু কঠিন করবে? না। তবে আমার মনে হয় যে এই ছোট 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 ব্যাপারগুলোতে একেবারে ইগো ইস্যু না করে ফেলে, যেটা কেন দেয়া হবে না, না দিলে আমরা একদম নির্বাচনই হতে দেব না। কেউ কেউ বলছেন কি করে না দেয় আমরা দেখে নেব, নাসিরউদ্দিন পাটোয়ারি ঠিক এই ল্যাঙ্গুয়েজে, কিভাবে না দেয় দেখে নেব, এটা না এক ধরনের হুমকির মতো শোনায়। আজকে যেটা প্রধান নির্বাচন কমিশনার বললেন যে খেলার আগেই যদি খেলোয়াড়রা সবাই ফাউল করার হুমকি দিতে থাকে, তাহলে তো এই খেলা তো সফলভাবে পরিচালনা করা সম্ভব নয়। আমাদের মূল লক্ষ্যটা কি, আমাদের গোলটা কি? আমাদের গোলটা হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশে উত্তরণ। আমাদের গোলটা হচ্ছে একটা বাক স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে, আইনের শাসন আছে, সুবিচার আছে, ন্যায় বিচার আছে এবং বৈষম্য অবসান হোক, এরকম একটা বাংলাদেশ। সো কোথাও না কোথাও থেকে তাকে যাত্রাটা শুরু করতে হবে। সেই শুরুটার আগে যদি ছোট্ট ছোট 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 ব্যাপার নিয়ে দলগুলোর মধ্যে ভীষণ রকম মানে ফাইট চলতে থাকে, তাহলে আমার মনে হয় না যে আমরা ব্রডার সেই গোলটা অ্যাচিভ করতে পারবো। জি, আবার পরবর্তীতে ব্যস্ত আসাদুজ্জামান ফুয়াদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক কি আসলে খুব গুরুত্বপূর্ণ ইস্যু হবে কিনা? যদি নাই হয় তাহলে এই যে শাপলা প্রতীক নিয়ে। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমার কাছে যেটা মজা লেগেছে সেটা হচ্ছে যে সচিব মহোদয় বলছেন যে শাপলা দেয়া যাচ্ছে না, তবে নৌকা খালি আছে। এখন নৌকাটা কেন খালি আছে এবং এটা উনি কি মানে ইঙ্গিত দেবার চেষ্টা করছেন কিনা যে যেহেতু এনসিপির নেতৃত্বে অথবা ওনাদের এই ফ্রন্ট ফেসের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে এবং যাদেরকে তারা পরাজিত করেছে, কাউকে ফেরত পাঠায় দিয়েছে, কাউকে দিল্লি পাঠায় দিয়েছে, তো যেটা আছে সেটা হচ্ছে নৌকাটা আছে আমাদের নদীতে, পানিতে, এটা এখনো চলে যায় নাই। তো যেহেতু শাপলাটা পানিতেই থাকে, তো ওই পানিতেই ভাসে অন্য একটা জিনিস সিমিলারলি নৌকাটা আছে, তো এইটার বদলে ওইটা নিয়ে নিতে হয়, কারণ দুইটাই ভাসে পানির উপরে। তো এখন আমি জানি না সচিব মহোদয়ের এই মানে পারহ্যাপস ভেরি ডিপ সেন্স অফ পলিটিক্যাল হিউমার, ওইটা আমরা বুঝে উঠতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে আসলে একটা ফিক্স প্রতীক থাকার দরকার আদৌ আছে কিনা। লোকাল ইলেকশনে প্রতীক চেঞ্জ হচ্ছে না, প্রতি ইলেকশনে তো চেঞ্জ হচ্ছে। তুলে ধরেন এই ধানের শীষ, নৌকা, লাঙ্গল, দাঁড়িপাল্লা, এই ফিক্স প্রতীক আসলে দরকার কেন? আপনি একটা টার্মের জন্য লটারি করে দিয়ে দেন। প্রতীকের সুবিধা যেমন আছে, অসুবিধাও আছে। ফিক্স প্রতীক থাকার সুবিধা হচ্ছে আমাদের দেশের যেহেতু আর্থসামাজিক বাস্তবতা, শিক্ষা দীক্ষা, এগুলোর হারের ডিফিকাল্টিজ আছে, মানুষ এখনো পলিটিক্সটাকে ইস্যুতে নিয়ে অ্যাড্রেস করতে পারে না, তো সে দেখে কিছু আইকনিক ফিগারকে তারা চেনে, আর হচ্ছে প্রতীকটাকে তারা দেখে। তো এইটাকে যদি আপনি প্রতীকটা বদলায়া দেন, সুবিধা হচ্ছে যে মানুষ পলিটিক্সে ফিরে আসবে, যে আসলে এইটা কোন দল,
মানে এই দলটা আসলে কি চায়। কিন্তু এখন যেটা হচ্ছে যে ও আচ্ছা ধানের শেষ, ও আচ্ছা লাঙ্গল নৌকা, প্রতীক দেখে ভোট দেওয়ার যে কালচার, তা আমি ফিল করি মাঝে মধ্যে যে কোনো পক্ষেরই পারহ্যাপস এত রিজিড হওয়ার কিছু নাই। পুরো জাতীয় প্রতীক টতীক সব ফালায় দেওয়া দরকার। প্রতি ইলেকশনে বরাদ্দ হবে, লটারি করে হবে, যে যেটা পায় সেটা নির্বাচন করবে। ব্যক্তি তার ইমেজ, দল তার পলিসি, তার ইস্যুস দিয়ে জনগণকে উইন ওভার করা দরকার। তো এই জন্য আমার মনে হয় খুব একটা মাইনর ইস্যু, বাট অফকোর্স এভরিবডি হ্যাজ দেয়ার ওন পলিটিক্স। অনেকটা অনর অবস্থানে আমার কাছে মনে হচ্ছে অনর অবস্থানের জায়গাতে সবসময় রাষ্ট্রকে কম্প্রোমাইজ করতে হয়। কারণ নাগরিক সত্তার জায়গা থেকে নাগরিকরা দেখবেন যে টিচাররা দেখবেন, আপনি যদি প্রেস ক্লাবের সামনে যান, ন্যাশনাল যে টিচারদের রেজিস্ট্রেশন প্রসেস আছে, এই প্রসেসে ফাউল করেছে যারা ভাইবা নিয়েছে। ভাইবার নাম্বারটা যোগ হওয়ার কথা না, কিন্তু ভাইবাটাকে নাম্বারে যোগ করে হাজার হাজার স্টুডেন্টকে ফেল করে দিয়েছে। তারা প্রায় মাসখানেক ধরে এখানে অনশন করতেছে, অবস্থান কর্মসূচি পালন করছে। রাষ্ট্র কম্প্রোমাইজ করছে না কেন? একটা অন্যায় কাজ হয়েছে। তথ্য আপাদের ব্যাপারে আমি বারবার বলেছি যে তথ্য আপার এখানে 72 দিন অনশন করেছে, কিন্তু করাপ্ট পিডি, ডিপিডি, সচিব এই চক্র মিলে তাদের এই দাবিটাকে ন্যায্যভাবে ডিল করে নাই। ঠিক এইভাবে দেখবেন যে আপনার ঢাকা কলেজে একটা আন্দোলন চলতেছে এখন, যে 7 কলেজকে একটা ইউনিভার্সিটিতে করবার মধ্য দিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি করবে, ঢাকা কলেজকে তারা সায়েন্স ফ্যাকাল্টির 5টা সাবজেক্টের একটা ফ্যাকাল্টি করছে। তাহলে এখন ঢাকা কলেজটা তো সারা দেশে প্রতিষ্ঠিত হয়েছে একটা ইন্টারমিডিয়েট কলেজ হিসেবে। এই কলেজের হিস্ট্রি, ঐতিহ্য, তার নেচার অফ কলেজিয়েট সিস্টেম, এই টোটাল ব্যবস্থাপনাটা নিয়ে তারা খুব অসন্তুষ্ট। আবার ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজের নেচার হচ্ছে এটা গার্লস অনলি কলেজ। তো সেখানে 7 কলেজের ওই ক্রাইটেরিয়াতে পড়লে তো এখানে ছেলেরাও ক্লাস করতে যাবে। তো বদরুন্নেসা এবং ইডেনের মেয়েরা আবার এটাতে কমফোর্টেবল না। তাহলে এই যে তর্কগুলো চলছে যে আমি 7 কলেজটাকে একটা ইউনিভার্সিটি করব, কিন্তু আবার অন্যগুলোকে অ্যাড্রেস করতে পারছি না, নতুন সংকট তৈরি হচ্ছে। তো এইরকম মনে হচ্ছে যে রাষ্ট্র বাংলাদেশে প্রচুর গোয়াট্টুমি করে আর কি, মানে একটা সিম্পল জিনিসকে সিম্পলি ডিল করে না, অ্যাড্রেস করে না। শাপলা চাইছে, সমস্যাটা কই দিয়ে দেন, অথবা সবগুলো বাতিল করে দেন। দিন শেষে কম্প্রোমাইজ রাষ্ট্রকে করতে হয়, বড় সত্তাকে, ক্ষমতাবানকে কম্প্রোমাইজ করতে হয়। আবার আপনার কাছে আসবো, গণসংহতি আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলা করেন, কিন্তু এই যে আপনার সম্মুখসারী যারা, তারা যখন টেম্পারমেন্ট পার্থক্য, আমরা তো দলগতভাবে এটা বলি নাই যে আমরা এটা নির্বাচন বানচাল করে দেবো বা ইত্যাদি। আমরা বলেছি এটার জন্য আমরা ফাইট করব, এটা আমাদের অধিকার আছে, যেটা সাকিব ভাই বলেছেন। বাকিটা হচ্ছে টেম্পারমেন্টের একটা বিষয় আর কি। তো সেটা নিয়ে আর কি বলবো, টেম্পারমেন্ট যার যার তার, কিন্তু দল হিসেবে সাফলা আমাদের। জি, কিন্তু এই যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলছিলেন যে একটি প্রতীক পেলি ঠিক আসলে খুব না, এখানে একটা জিনিস খুব মানে এটা একটু মজা করে বললাম, যেটা একটু আমি মনে করে দিব, রুমিন আপা নিশ্চয় মনে আছে, নৌকা এবং ধানের শীষ দুটোর কোনোটাই কিন্তু নতুন মার্কাকে পরিচিত করেছে আওয়ামী লীগ এবং বিএনপি, ব্যাপারটা তা না। নৌকা যুক্ত ফ্রন্টের মার্কা হিসেবে 1954 সালে ছিল, মওলানা ভাসানীর মার্কা, এবং এটা পরবর্তীতে আপনার 57 সালে আওয়ামী লীগ পায়। আর ধানের শীষ তো মওলানা ভাসানীর মার্কা, ন্যাপ, এবং 73 সালে তারা নির্বাচন করেছে, পরবর্তীতে ধানের শীষ বিএনপির মার্কা হয়েছে। ফলে ওগুলো কিন্তু অলরেডি জনপ্রিয় মার্কা ছিল, এবং পরবর্তীতে এই দুটো দল এটা মানে আওয়ামী লীগ বিএনপিটাকে জনপ্রিয় করে না, জনপ্রিয় মার্কা এবং সফল মার্কা, পরবর্তীতে এরা এটাকে গ্রহণ করেছে। ফলে এই অ্যাঙ্গেলটা মাথায় রাখতে হবে। কিন্তু এই প্রতীক পেলেই খুব বেশি ভোটের মাঠে খুব ভালো করতে পারবে। আরেকটা জিনিস হচ্ছে কি, দেখেন মানে এটা তো এখানে, তবে আমার কাছে মনে হয় কি, আমাদের পলিটিক্সটা আমরা কিভাবে দেখি, আমরা পলিটিক্সে আমাদের একটা ব্লক হতে চেয়েছি সবসময়, এখনো চাই। তো সেটার জন্য আমাদের যে ধরনের একটা ধানের শীষ, নৌকা তো এখন নাই, ধানের শীষ, দাড়িপাল্লা বা বড় বড় যে মার্কাগুলো, এটার সাথে টক্কর দেওয়ার মতো একটা মার্কা বা ম্যাচিউর্ড একটা মার্কা আমরা মনে করি শাপলা, ন্যাশনাল একটা মার্কা, যেটা আপনার এক কথায় মানে আপনার যেমন ধরেন এর পাশাপাশি যেগুলো আছে কলম, মোবাইল, হাবিজাবি, এগুলো হচ্ছে সব স্থানীয় নির্বাচনের মার্কা, কিন্তু একটা ন্যাশনাল অ্যাপিল আছে, এটা হলো শাপলার। জাতীয় একটা ব্যাপার এর মধ্যে আছে, জাতীয় প্রতীক না কিন্তু জাতীয় ফুল তো বটেই। তো সেই জিনিসটা আমরা মানে অবশ্যই আমরা এটা চাইবো যে এটা ক্যাপিটালাইজ করতে কে না চাইবে, তার নিজের রাজনৈতিক স্বার্থে তো ক্যাপিটালাইজ করাটা এটা কোনো দোষে কিছু না। সেই দিক থেকে মানে আমরা মনে করেছি যে শাপলা যখন আমরা চাইলাম এবং এটা যেভাবে অ্যাকসেপ্টেড হয়েছে, এবং যেটা ধরেন কিছু কিছু বিতর্কও হয়েছে যে এটা কেন পাওয়া যাবে না, তারপর আমরা উত্তর দিয়েছি, এর মধ্যে দিয়ে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এটা হচ্ছে আপনার ইতিমধ্যে আমাদেরকে অনেক দূর এগিয়ে দিয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে, ওখান থেকে আর পিছাতে চাই না। রুমিন ফারহানা যে টক্কর দেওয়ার মতো একটা মার্কা হবে। আমি খুবই বিনয়ের সাথে বলি, ঠিক আছে, যুক্তফ্রন্টের মার্কা, ন্যাপের মার্কা বুঝলাম, কিন্তু কোনো না কোনো সময় তো এটা প্রথম মার্কা ছিল, তাই না? এবং মার্কাটার কারণে তো যুক্তফ্রন্ট হয়নি, ন্যাপ হয় নাই, বা বিএনপি আওয়ামী লীগ হয়নি। মার্কাটা ছিল এবং মার্কাটাকে দল তার কার্যক্রমের মধ্যে দিয়ে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করে ফেলতে পেরেছে। এই যে
আপনি কি মনে করেন কি একটা প্রতীক আসলে নির্বাচনে একটা প্রতিযোগিতার বা যদি আমি বলি টক্কর দেওয়ার জন্য একটা বড় ফ্যাক্টর হতে পারে? এটা একটা সাবজেক্টিভ জায়গা। এটা হলো যে দল এবং ওই দলটা যারা করছেন ওই প্রতীক নিয়ে তাদের নিজস্ব একটা ভাবনা আছে, তো সেই ভাবনার জায়গা থেকে তাদের মনস্তত্ত্বে হয়তো তারা বোধ করছেন যে এটা গুরুত্বপূর্ণ তাদের রাজনীতির জন্য, এবং যে কেউ এটা মনে করতে পারে, এই মনে করার রাইট যেমন আছে। বাট নির্বাচন কমিশনের উচিত এই ধরনের মাইনর পেরিফেরিয়াল ইস্যুগুলোকে বেশি দিন এঙ্গেজ না থাকা, এগুলো রিজলভ করে ফেলা দরকার। আসলে তাদের অনেকগুলো কাজ আছে যেগুলো আসলে তারা করছেন না নির্বাচনের জন্য। তো সিরিয়াস চ্যালেঞ্জিং ওয়ার্ক যেগুলো আছে সেগুলোতে মনোযোগ দেওয়া দরকার, প্রতীক চাইছে দিয়ে দেওয়া দরকার, দিয়ে এই বিষয়টা রিজলভ করে ফেলা দরকার। এটা এমন কোনো বিষয় না যে একেবারে উল্টাপাল্টা হয়ে যাওয়ার ব্যাপারটা তা না। এটা দরকার হচ্ছে, এটা খুবই একটা আমার কাছে মনে হচ্ছে খুবই মাইনর একটা বিষয়, যেটা আলটিমেটলি যেটা করতেছে, হ্যাঁ এটার একটা বেনিফিট কিন্তু আবার এনসিপি পাচ্ছে। প্রচুর বিতর্ক হচ্ছে, তর্ক হচ্ছে, মার্কা পাওয়ার আগেই তার নিবন্ধন মার্কা নিয়ে একটা আলোচনা হচ্ছে, তার একটা পলিটিক্যাল ভ্যালু আছে। এখন আমি জানি না যে এনসিপির সাথে নির্বাচন কমিশনের আবার কোনো আন্ডার দ্য টেবল ডিল আছে কিনা, যে আমি চাইবো তুমি দিবা না, আবার তুমি দিবা, আবার আমি নিতে চাইবো না, তো আমরা 2-3 মাস এভাবে আলোচনায় আমি আলোচনায় থাকবো এবং এটা আমি নির্বাচনে একটা ভ্যালু অ্যাড করব। আমি এক্স্যাক্টলি কথাটা বলতে চাইছিলাম যে এমন ধরুন এই যে আলোচনার বিষয়বস্তু আপনি আজকে যেমন করেছেন, মিডিয়া, অন্তর্বর্তী সরকার, জরিপওয়ালারা, মোটামুটি তো তারা 3 পার্টিকে বাংলাদেশে পার্টি বানিয়ে ফেলেছে, বাকি সবাই কিন্তু এখান থেকে সিন থেকে নাই হয়ে গেছে। এই যে নাই করে দেওয়ার প্রক্রিয়াটা, এটা ভেরি মাচ পলিটিক্যাল, এবং এই রাজনৈতিক জায়গাটা হচ্ছে মানুষকে তার সম্ভাব্য অপশনসগুলো থেকে সরিয়ে দেওয়া এবং কয়েকটিকে নিয়ে এসে বেছে নাও, এই জায়গাটায় দাঁড় করানো, এবং এইটা সচেতনভাবেই হয় আর কি। এবং এই যে সম্মতি উৎপাদন, পরিচিতি ইত্যাদির জায়গাগুলো ঘটে। এখন এই ক্ষেত্রে ধরেন ঘটছে কি ঘটছে না সেটা ভিন্ন আলোচনার জায়গা, এটা বাকি অনেকগুলো ক্ষেত্রেই ঘটে। এখন আমরা মানে আমরা মনে করি যে প্রতীকের জায়গাটার দিক থেকে এটা হয়তো ওই যে মানে অটো বেনিফিশিয়ারি হয়ে যাবে, যে আচ্ছা আগেই প্রতীকটা ব্যাপক আলোচিত জায়গা হলো 1 নম্বর। কিন্তু প্রতীক সম্ভবত মানে প্রধান জায়গা না পলিটিক্স। স্যার তুষার, আপনি বলছিলেন প্রতীক নিয়ে সামনের নির্বাচনে টক্কর দেবেন, অর্থাৎ ভালো করবেন, কিন্তু সাম্প্রতিক যে জরিপগুলো তো আবার তথ্য দিচ্ছে ভিন্ন। আমি যদি সবশেষ যে ইনোভেশনের যে জরিপ, সেখানে বলছে যে ভোটে পছন্দের দল বিএনপি 41.30, জামাত 30.30, এনসিপি 4.10, আর যেই দলকে 1 বছর আগেও মানুষ এদেশ থেকে প্রত্যাখ্যান করলো সেই আওয়ামী লীগ 18.8%। এই যে এনসিপি 4.10%। ওকে, না জরিপ তো নানা ধরনের কথা বলবো। মে মাসে এক জরিপে আবার বলেছিলাম আমাদের সমর্থন 15%-এর উপরে আছে, কিন্তু ধরেন এই জরিপের অনেকগুলো দিক নিয়ে কথা গত কয়েকদিন ধরে বলছি, বিশেষত গত 2 দিন ধরে। একটা জিনিসকে আমি এতদিন প্রশ্ন করি নাই, কিন্তু এই যে ওনারা আওয়ামী লীগকে ফ্রেমের মধ্যে রেখে জরিপ করা, এটা কিন্তু হাইলি আনএথিক্যাল, মানে ইউ ক্যান ডু দ্যাট। তার মানে বোঝা যায় যে ওনারা এই যে মানুষের সাইকির মধ্যে এটা আনতে চান যে আওয়ামী লীগকে আগামী ইলেকশন এখনো বাঁচিয়ে রাখা। এখন ধরেন জরিপ তো রাজনীতির অংশ, জরিপও রাজনীতির অংশ। ধরেন এখানে রিফাইন্ড আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা, ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগকে আনা, এই আলোচনাগুলো আপনার সমাজে আছে তো, মানে কোনো না কোনো কোয়ার্টার থেকে তো ছাড়া হচ্ছে। তো এই জরিপওয়ালারা তো সেইটারই আপনার মানে আরো ফ্যাসিলিটেট করছে বা ফুয়েল করতেছে, তাই না? যে আওয়ামী লীগ, আপনি যখন বলেন যে 18% মানুষ এখনো আওয়ামী লীগকে ভোট দিতে চায়, এখন ধরেন ওনাদের জরিপে আবার একটা প্রশ্ন আছে যে যদি আওয়ামী লীগকে শেষ পর্যন্ত আওয়ামী লীগ ইলেকশনে না আসে, আসলে আওয়ামী লীগের তো কোনো সম্ভাবনা নাই ইলেকশনে আসার, তো তখন ওই ভোটাররা কি করবে? তো তারা কি কেউ বলছে যে আমরা ভোট দিব না? তারা বিভিন্ন দলে ওই ভোটগুলো 3% বোধ হয় ওই জরিপে বলেছে যে যারা হলো আওয়ামী লীগ না থাকলে ভোট দেবে না, আর এর বাইরে বাকি সবাই বলেছে যে মানে ভোট বিভিন্ন দলের মধ্যে চলে যাবে এটা। কিন্তু এই যে ওনারা যদি এই গণ অভ্যুত্থানের পরের তো একটা রাজনৈতিক ফ্রেম তৈরি হয়েছে, এইটাকে যদি ওনারা অ্যাকনলেজ করেন তাহলে কিন্তু ওনাদের আওয়ামী লীগকে রাখার কথা ছিল না। আপনি আওয়ামী লীগকে না রেখে আবার জরিপ করেন, আবার প্রশ্নগুলো সেট করেন, কিভাবে প্রশ্ন সেট করা হচ্ছে এটার উপর, বিশেষত যেগুলো হ্যাঁ না টাইপের উত্তর, এগুলোতে প্রশ্নের ধরনের মানে প্রশ্নের মধ্যে অর্ধেক উত্তর থাকে, বা প্রশ্নকর্তা কি ধরনের উত্তর তুলে আনতে চান। যেমন ধরেন আপনি যদি প্রশ্ন করেন আওয়ামী লীগকে যদি ভোট না দেন তাহলে কি বিএনপিকে ভোট দেবেন, তাহলে হ্যাঁ বা না এই উত্তর আসবে না। কিন্তু আওয়ামী লীগকে ভোট না দিলে কাকে ভোট দিবেন? এই যে 2টা প্রশ্ন আমি করলাম, 2টা প্রশ্ন উত্তর কি আপনার মনে হয় একরকম আসবে? একরকম আসবে না। তো এইটা হলো জরিপের মানে যারা জরিপটার প্রশ্নগুলো সেট করে তাদের একটা রাজনৈতিক এজেন্ডা থাকে। এরকম জরিপ হচ্ছে, আরো হবে। এখন শেষ কথা তো কোনো বলা যায় না। এখন ধরেন বিএনপির কত বললেন 40% সমর্থন, 41.30 মতো। বিএনপি তো মানে সবচেয়ে বড় দল এবং সম্ভাব্য দল যারা ক্ষমতায় যাবে এরকম মনে হচ্ছে পরিস্থিতি। তা আমাদের তো মানে ধরেন 1 বছর হওয়ার আগে ইলেকশন ফেস করতে হবে,
সেখানে এখন এই জরিপ বলছে 5% বা 4%, মার্চে ছিল বোধহয় 5%, পরে এটা এখন 4%। তা আবার সামনে এটা বাড়তেও পারে, কমতে পারে, যাই হোক। কিন্তু 6 মাসে একটা দলের 4-5% এখনো যেটা হিসাবের মধ্যে আছে, এটা তো ভালো। কিন্তু এটাকে অস্বীকার করার মানে কোনো সুযোগ আছে স্যার? তো সেই যে 1 বছর আগে আপনারা যারা সামনের সারিতে ছিলেন, সেখানে যে মানে গগনচুম্বী প্রত্যাশা এবং এক ধরনের ভালো লাগা ছিল, সমর্থন ছিল, সেই জায়গায় কি কিছুটা হলেও কি ভাটা পড়েনি নানা কর্মকাণ্ডে? 1 বছর আগে তো দল ছিল না। 1 বছর আগে তারা গণঅভ্যুত্থানের নেতৃত্বে মানে নেতা হিসেবে ইন্ডিভিজুয়াল ব্যক্তি ছিলেন। পরবর্তীতে তারা আন্দোলনের নেতা ছিলেন। পরবর্তীতে তারা দল করেছেন। দল করলে স্বাভাবিকভাবেই আপনি কিছুটা পার্টিজান হতেই হবে। নাহিদ ইসলাম এই গণঅভ্যুত্থানের মানে একদম 1 নম্বর সমন্বয়ক, বা আমরা বলতে পারি যে প্রধান ছাত্র নেতা, তিনি এখন একটা দলের আহ্বায়ক। ফলে এটা তো স্বাভাবিকভাবেই যারা নাহিদ ইসলামকে ভালোবাসেন তারা তো সবাই এনসিপিকে সমর্থন করেন না বা করবেন না, এটাই স্বাভাবিক। আর এটা নিয়ে তো খুব বিচলিত হওয়ার কিছু নাই। এটা তো আমরা জেনেই তো রাজনীতিটা করছি। এখন ধরেন এই যে গগনচুম্বী প্রত্যাশা বললেন, তো গগনচুম্বী প্রত্যাশা যে আমরা ফেল করলাম, এটা কি শুধু এনসিপির কারণে করেছি নাকি? এটা তো আমাদের ন্যাশনাল ফেইলিয়ার। আমরা যেই ধরনের একটা আধা খ্যাচড়া সরকার করলাম এই গণঅভ্যুত্থানের পরে, এটা তো হওয়ার কথা ছিল না গণঅভ্যুত্থানের পরে। ধরেন যে তৌহিদ সাহেব আপনার পররাষ্ট্র উপদেষ্টা, তার উনি এই যে আপনি একটু পরে হয়তো ইউএন নিয়ে কথা তুলবেন, যে উনি দেখেন উনি উপদেষ্টা থাকা অবস্থা এখন উনি কি নিয়ে লবিং করছেন জানেন? উনি যে 81তম অধিবেশন হবে ইউএনএ, সেটার উনি সভাপতি হতে চান। মানে বাংলাদেশ সভাপতি হতে চায়, সমস্ত অন্যান্য দেশগুলো সরে এসছে। কেন? কারণ ফিলিস্তিন হচ্ছে আপনার সভাপতি হবে এবং বাংলাদেশ এখানে দাঁড়িয়ে আছে। কারণ কারা কারা ব্যাকআপ করতেছে। তাহলে উনি এখন উপদেষ্টা, কিন্তু উপদেষ্টা পদ ছাড়লে উনি কি করবেন? উনি কিন্তু এটা নিয়ে ব্যস্ত। তাহলে উনি কিভাবে সামলাবেন এখনকার যে মানে পররাষ্ট্রনৈতিক পরিস্থিতি? সামলাতে পারবেন না। এই পরিস্থিতির মধ্যে তো আমরা আছি। এরকমই একটা সরকার আবার কি আছে যে এই সরকারটাকে আপনি ফেলতেও পারবেন না, এরকম। তো এইটাই হয়েছে আমাদের দেশে। গগনচুম্বী প্রত্যাশা কিন্তু কিছুই মানে শেষ পর্যন্ত হয়নি। এখনো আমরা মানে ওই যে জাতীয় ঐক্যমত্য কমিশনে গিয়ে খাওয়া দাওয়া করি, কিন্তু মানে কথাবার্তা খুব একটা আগায় না, বা একটা জায়গায় গিয়ে আমরা মানে থমকে যাই আর কি। বাস্তবায়ন পদ্ধতি নিয়ে হাজার রকম কথাবার্তা। এইটা তো আমাদের মানে নেশন যেখানে আছে আমরাও সেখানেই আছি। মানে খুব যতটা হওয়ার কথা ছিল ততটা হবে না, কারণ আমাদের ন্যাশনাল কনসেনসাস নাই এই সমস্ত ব্যাপারে। থাকলে আরো ভালো হইতো। এখন এইভাবে করতে করতে আমরা আমার ধারণা আগায় যাব।